asymptomatic. Some of the cases are asymptomatic. About 80% cases are mild symptoms, and 14% is moderately severe, and 5 to 6% is critical, which needs ventilation and other things. Now, why it occurs? কেন হয়? একজনের কাছে মাইল্ড, একজনের কাছে অ্যাসিম্পটোমেটিক, একজনের কাছে কিন্তু মৃত্যুর কারণ। তার কারণ হচ্ছে the immunological reactions কি হয়, এই যে ডিফারেন্ট যে ইমিউনোলজিক্যাল সিস্টেমে বিভিন্ন যে সেলুলার ইমিউনোলজিক্যাল রিয়াকশনস হয়, সেগুলোকে কোঅর্ডিনেট করার জন্য আমাদের শরীরে ইন্টারলিউকিন কতগুলো সাবস্টেন্স তৈরি হয়। সেই ইন্টারলিউকিন known as a chemical messenger, তারা বিভিন্ন রকম সেলের অ্যাক্টিভিটিকে কোঅর্ডিনেট করে। নর্মালি এই কোঅর্ডিনেশনটা যদি নর্মাল হয় তাহলে কিন্তু পেশেন্ট তাড়াতাড়ি সেরে যাবে, কিন্তু কোনো কারণে ওভার অ্যাক্টিভ যদি হয়ে যায়, ইমিউনোলজিক্যাল সেলসগুলো যদি ওভার অ্যাক্টিভ রিয়াকশন করে, তখন ও আবার কিছুক্ষণ কেমিক্যালস তৈরি করে যেগুলো আবার ইনফ্লামেশনটাকে বাড়িয়ে দেয়। তার মানে ইন্টারলিউকিন ইজ ইম্পর্টেন্ট ফর নর্মাল ফাংশন অফ আওয়ার বডি, কিন্তু যদি কোনো ক্রমে সেটা যদি ওভার অ্যাক্টিভ হয়ে ওভার রিয়াক্ট করে, তখন কি হয়, তাকেই আমরা বলি সাইটোকাইন স্টর্ম। যখন এই সাইটোকাইন স্টর্ম হয়, তখন ওরা আবার কিছু কেমিক্যালস রিলিজ করে, তাদের বলে কেমোকাইন্স। তারা আবার ইনফ্লামেশনটা বাড়িয়ে দেয় এবং পেশেন্ট মৃত্যুর দিকে এগিয়ে যায়। সুতরাং one of the cause is cytokine storm. That is very, very important. আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে লাঙে গিয়ে যে কোভিড নিউমোনিয়া তৈরি করে, তখন ওরা কিছুগুলো কেমিক্যালস তৈরি করে, সেটা সারফেক্টেন্ট হিসেবে। সারফেক্টেন্ট মানে হচ্ছে যে আমাদের অ্যালভিওলাই গুলো ফুলে থাকে, ফলে কি পেশেন্ট কোনো শ্বাসকষ্ট বোধ করে না, কিন্তু অক্সিজেন নেওয়া বা কার্বন ডাইঅক্সাইড ছাড়াটা বডি পারে না। তার মানে কি হলো, যে যদিও আমরা শ্বাসকষ্ট হচ্ছে না, কিন্তু বডিতে তখন অক্সিজেন ডেফিসিয়েন্সি শুরু হয়ে গেছে। সেই জন্য আমরা কি বলি, এটাকে সাইলেন্ট হাইপক্সিয়া। এবং এই সাইলেন্ট হাইপক্সিয়াকে আমরা যত তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবো, তখনই কিন্তু পেশেন্টকে বাঁচিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি হবে। সেই জন্য আমাদের কি করা উচিত, যে আমরা যদি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করি কোভিড-19, হোমিওপ্যাথিক ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বডিতে কতটা অক্সিজেন আছে সেটাকে মেপে রাখতে হবে। খুব সহজ উপায় আছে, সেটা হচ্ছে পালস অক্সিমিটার। পালস অক্সিমিটারের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে বডিতে কতটা অক্সিজেন আছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন আমার হাতে পালস অক্সিমিটার আছে। এখানে যদি আপনি হাতটা দিয়ে দেন, তার কিছুক্ষণ পরে দেখবেন SpO2। SpO2 হচ্ছে পেরিফেরাল স্যাচুরেশন অফ অক্সিজেন ইন ক্যাপিলারি ব্লাড, এবং সেটা নর্মাল হচ্ছে মোটামুটি 90 থেকে 100%, কিন্তু আমরা সবসময় চেষ্টা করবো আফটার 94 থেকে 100 এর মধ্যে, 94 থেকে 100। কিন্তু কোনো কারণে যদি অক্সিজেন স্যাচুরেশন কমতে থাকে, 94, 93, 90 নিচে নামলেই কিন্তু আমরা 93 হলেই সাবধান হব, কিন্তু 90 হলেই আমাদের কিন্তু পেশেন্টকে ইমিডিয়েট অক্সিজেন দিতে হবে। সুতরাং that is very, very important for the treatment of COVID-19, to identify silent hypoxia at the very early stage to save the life of the patient. এটা একটা হলো। আরেকটা হচ্ছে এই COVID-19 হিমোগ্লোবিনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, এবং সেই হিমোগ্লোবিন কি হয় আপনারা জানেন, আমাদের যে রক্তে হিমোগ্লোবিন আছে সেটা অক্সিজেন
ট্রান্সপোর্ট এবং কার্বন ডাইঅক্সাইড যে রিমুভালে সাহায্য করে। কিন্তু কোভিড-19 ইট নকআউটস দ্য হিমোগ্লোবিন ফ্রম দ্য আরবিসি। আরবিসি থেকে যদি সরিয়ে দেয় তাহলে কিন্তু সে তার অক্সিজেন বহন করতে পারবে না, ফলে তখন পেশেন্টের মধ্যে শ্বাসকষ্ট, অক্সিজেন ডেফিসিয়েন্সি শুরু হবে। সুতরাং আমরা দেখেছি অনেক সময় দিস হিমোগ্লোবিন যখনই বেরিয়ে যায় ফ্রম দ্য আরবিসি, তার অক্সিজেন ধরে রাখার ক্ষমতাটা কমে যায় এবং পেশেন্টের হাইপক্সিয়া হয়। Another thing is disseminated intravascular coagulation. সেটা কি? দেখা গেছে ইতালির কিছু প্যাথোলজিস্ট কিছু কোভিড-19 পেশেন্ট যে মারা গেছে তাদের বায়োপসি, লাং বায়োপসি করে দেখা গেল যে তাদের মৃত্যুর কারণ হচ্ছে ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন। কোয়াগুলোপ্যাথি, তাকে কোয়াগুলোপ্যাথি বলে, মানে ওখানে হেমারেজ হয়েছে, হেমারেজ হয়ে তারপরেই কিন্তু ইনফ্লামেশন বেড়েছে এবং তারপরেই কিন্তু পেশেন্ট মারা গেছে। সুতরাং কি হয়, এই যে হাইপক্সিয়া হচ্ছে, অক্সিজেন নিতে পারছে না, কার্বন ডাইঅক্সাইড ছাড়তে পারছে না, সেই জন্য তখন কি অক্সিজেন দিলেও সে অক্সিজেন বডিতে ঢোকে না। সুতরাং আমাদের দেখছি এই যে সাইলেন্ট হাইপক্সিয়া কি হবে, যে পেশেন্টের যদিও পেশেন্টের কন্ডিশন ইজ সিরিয়াস কিন্তু পেশেন্টের কিন্তু কষ্ট নেই। আমরা কি বলতে পারি হোমিওপ্যাথিক পয়েন্ট অফ ভিউ, দিস ইজ অফ সিফিলিটিক মায়াজম। সিফিলিটিক মায়াজম জানেন যে পেশেন্টের অল অন এ সাডেন ডেভেলপ সার্টেন লাইফ থ্রেটেনিং কন্ডিশন উইদাউট এনি ইনফরমেশন। সুতরাং দ্যাট কোভিড-19 pneumonia is syphilitic in origin from homeopathic point of view. তাহলে আমরা কি বললাম, এই চারটে পাঁচটা জিনিস that is very very important to understand homeopathy, this COVID-19 from homeopathic angle. Now understanding COVID-19 from homeopathic angle, as you know, this is an acute disease caused by acute miasm which may be recurring and non-recurring type. And that is important. That's why I will come. That's why anti-miasmatic consideration treatment should be considered in that, in the management or preventive management of COVID-19. There may be curative management, preventive. খুব সহজ করে বলে দিই, law of stimuli is the basis of both prevention and treatment and individualization. That is the basis of homeopathic approach of any disease. যে কোনো ওষুধকে ট্রিটমেন্ট করতে গেলে যা করতে হয়, টাইম খুব শর্ট, সেই জন্য আমি খুব একটা ট্রিটমেন্টের দিকে যাচ্ছি না, কিন্তু শুধু বলে রাখি যে এদের 80% কেস হচ্ছে মাইল্ড ইলনেস, সিভিয়ার কেস 14%। কাকে সিভিয়ার কেস বলবো? দ্য পেশেন্টের যদি হাইপক্সিয়া থাকে এবং আমরা যদি সিটি স্ক্যান করে দেখি যে 50% লাং ইনভলভমেন্ট হয়েছে ইন নিউমোনিয়া উইদিন 24 to 48 আওয়ার্স, তাকে আমরা বলি সিভিয়ার ইলনেস। ক্রিটিক্যাল ইলনেস কাকে বলবো? পেশেন্টের রেসপিরেটরি ফেলিওর থাকবে, patient is a stage of shock with multi-organ dysfunction syndrome. That is the critical stage when we need more hospitalization treatment, and that is about only 5% cases. But what will be the basis of treatment? They're all the similar. Please keep in mind, it may be brania, it may be Rux, it may be arsenic, it may be pulsatilla, whatever may be. But you have to consider only basis of the individual patients. In this relation, I must point out that some of our friends, without understanding anything about the use of nothrops in an acute disease, using influenzinum, oscillococcinum, all without the basis of any basis of symptoms. So before using those nothrops in an acute disease, you must be very cautious because they are not well-proved drugs and only indicated when the indicated medicine fails. So better
to use the conventional medicines in homeopathy, which we regularly use to treat any type of fever and any other disease. So this is my request to all of you. Okay. Now, what you want, what may be the outcome? There may be early cure without residual ailments like weakness, anorexia. The progress of the disease can be arrested. If we can start homeopathic treatment at the very beginning, there will be no need of oxygen or ventilation. That's why it also helps to reduce the complications, and that there is a reduced chance of need of hospital admission. So this, what will be the different approach? In mild cases, we can do only homeopathic treatment, but in case of serious cases where we can think of giving homeopathic treatment, can add-on therapy. Add-on means you have to continue the treatment of allopathy along with homeopathic medicines to save the life of the patient. Now, regarding the management of COVID patients, we must be very careful while treating the cases with comorbidities. Comorbidities, like there are certain risk factors like obese patients, aged patients, patients having multi-organ failure or renal failure, immunocompromised condition like cancer, chronic renal failure. So if the patient has all the diabetes, hypertension, so if the patient has all those comorbidities, like the patient is diabetic, patient is hypertensive, patient is a chronic patient of chronic renal failure, or cancer patient, or obesity, patient is obese, or the patient aged persons. So we must be very careful to treat such cases. Okay. Now we are going to hurriedly to the prevention. Now, prevention, as you know, what's the difference between allopathic approach and homeopathic approach? Allopathy, they have their specific preventive medicine through vaccine. And that vaccine is prepared against a specific strain of a particular virus. Now, if the virus changes its strain, that particular vaccine will not be effective. But in homeopathy, when we treat the patient, the soil, it increases the resistance of the individual person against the different types of viruses. So it is our treatment is not virus specific, and that is one of the advantage of trying to prevent COVID-19 by homeopathy. And regarding other, taking the personal hygiene, environmental improvement, all are similar to allopathy, but only thing that we will concentrate that in own way of preventing in the COVID-19 and other virus also by our homeopathic approach of prevention. Now, there are 4 different methods by which we can improve the disease resistance power of the individual. The best one is the constitutional treatment. But in a case of epidemic, where thousands of people are being affected, the chances of constitutional treatment is very limited. The next comes the genus epidemicus. As you all know about genus epidemicus, again, the use of nosodes from the same causative organism which causes this particular epidemic. And along with that, we have developed a new method of prevention of a particular viral disease through complementary anti-miasmatic trio. And in fact, this is a new concept, and that's why I want to discuss this aspect is much more, because it is more effective at the present time to prevent COVID-19. But
In relation to the genus epidemicus, I must bring your notice to one of the facts that in Hahnemann, in his lesser writing, in page 377 and 397, specifically told the medicine which can cure an epidemic disease at its beginning should be considered a preventive. I want to emphasize the word at its beginning. That is very important. The medicines, if it is indicated at the end, that so medicine which can curative at its beginning stage, that should be considered as a genus epidemicus. Now the nosodes. There is another approach to prevent a particular epidemic by using the same positive pathogen, and that is by nosodes. A very important work was done in Cuba in the year 2007, where they controlled a disease known as leptospirosis. It is a viral disease which cannot be controlled by allopathic vaccine. So in Cuba, they produced a nosodes by taking 4 circulating strains of leptospirosis, and they have given this particular potentized nosodes orally to 2.3 million persons at high risk epidemic region. But it was found ultimately that leptospirosis in Cuba is completely controlled by that nosodes. That's why we emphasize to the government of India, I and Dr. Nayak, that the month of March, addressing to the Prime Minister of India to prepare one nosodes from COVID-19 virus, SARS-CoV-2. The next one is complementary anti-miasmatic medicine as a method of prevention. Now, why it is important? Because Hahnemann told that this is caused by an acute miasm, number one. There may be some epidemic which may continue for a long time, and there is a chance of recurrence. As you know, the WHO already mentioned that we have to live with COVID-19. It will not go easily. And also we have seen, even after being recovered from COVID-19, there are recurrence of some persons by COVID-19. That's why we need certain more strong medicine which can produce more strong and long-term benefits. In this relation, I must refer the work or success of control of Japanese encephalitis in Kerala, Andhra Pradesh, and Tamil Nadu by BCT protocol. What is that BCT protocol? B for belladonna, C for calcareous cough, T for tuberculin. What happened there? Initially, belladonna was administered on the basis of the symptoms, and they distributed belladonna. But they are successful to some extent. There is no permanent prevention of the particular disease. There is one statistics that between 1993 to 1999, there were 5,308 recorded cases of Japanese encephalitis in the state, of which 511 resulted in fatalities, and allopathic vaccination failed. Then the government of Andhra Pradesh recruited homeopathic physicians
in the year 99, to combat Japanese encephalitis epidemic at a mass scale. And they then chose 3 complementary medicines: belladonna 200, calcarea cup 200, and tuberculinum 10 mg. And they given this particular medicine, belladonna 3 doses, first day, second day, third day. On 10th day, calcarea cup 200 and tuberculinum 10 mg on 25th day. And all children age group 15 years. In the month of August every year for 3 consecutive years, what happened? And not only that, medicines are selected on the basis of symptom similarity, complementary relationship, and the underlying miasm. And that all 3 taken together, they come to select these 3 medicines. What was the result of that? Number of reported cases in 2000, in the year 2000, only 62. Next year, 30. And the 2000 year fatality number of death was 62. Next year, the death reduced to 4. In the next year, 2002, only 18 cases reported, and no death. And in 2003 and 4, no case recorded. This success of BCT was accepted by the government of India, and that has been clearly known by our surveillance report by the government of India. And that is one of the basis of showing that how the medicine can be selected from miasmatic background with complementary relationship for permanent prevention. Now, we think of how we can proceed in case of COVID-19. In fact, there is no clinical experience to treat COVID-19 positive cases. We have no clinical experience to treat COVID-19 or very few. So there is limitation to find out the DNS epidemicus form Hackmanian approach. So what we did, the different common symptoms of COVID-19 all over the world, and we described. And the first drug was arsenicum album. So this is a partial similar medicine selected on the basis of pathological similarity. So in the condition of fear and anxiety, considering our clinical experience in the and other diseases, government of India advocated to give arsenicum 30. So we accepted this one, but we have found that there are new findings coming up. One is, I told you the concept of Italian scientists that this is a coagulation defect. So the next medicine after arsenic repatriation was phosphorus. And arsenic and phosphorus are complementary to each other. And that's why we want to find out that the phosphorus has also the power to prevent this coagulation. As you know, this is a medicine for hemolytic diathesis. That means in our repertorization, the first drug, second drug is phosphorus. And considering the coagulation, we also suggested to phosphorus as a second remedy. Now there is another concept coming.
and that is BCG vaccine. It was found, কি দেখা গেল ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে সেখানে ফ্যাটালিটি রেট কম। বিসিজির একটা কোভিড-19 ক্ষমতা আছে এবং আমরা যে টিউবারকুলিনাম ব্যবহার করি সেই তৈরি হয় এবং শুধু তাই নয়, আমরা যে টিউবারকুলিনাম আমাদের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স to prevent the recurrence of cough and cold infection. সুতরাং and আমাদের COVID-19 it is tubercular in nature. So সেই tubercular nature কে কথা ভেবে আমরা টিউবারকুলিনামের কথা ভাবিছি এবং টিউবারকুলিনাম is also complementary to phosphorus. So tuberculinum, arsenic, tuberculinum, এবং এপি ট্রায়োটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম 30 পরপর 3 দিন সকালে খালি পেটে, 15 দিন পরপর 3 দিন সকালে খালি পেটে ফসফরাস, 15 দিন পর টিউবারকুলিনাম 200 পরপর 2 দিন খালি পেটে খেতে হবে। তারপর 1 মাস পর টিউবারকুলিনাম 1M 2টো ডোজ পরপর 3 মাস কন্টিনিউ করবেন এবং আমরা এই প্রোটোকল ব্যবহার করে যাদের দিয়েছি এখনো পর্যন্ত একজনেরও কিন্তু এফেক্টেড হয়নি। সুতরাং ইউ ক্যান অলসো ট্রাই দিস পার্টিকুলার প্রোটোকল ফর পার্মানেন্ট প্রিভেনশন। আচ্ছা, দিস ইজ এ কনসেপ্ট হুইচ ইন্টিগ্রেটস দ্য সায়েন্স এন্ড ফিলসফি। আমরা দেখছি এই যে সিফিলিটিক ব্যাকগ্রাউন্ড, যে কোভিড-19 কেউ মারা যাচ্ছে কেউ মারা যাচ্ছে না, কারো সিমটমস মাইল্ড কারো সিমটমস সিভিয়ার। So there is a miasmatic background we can explain from syphilitic miasm. Phosphorus, it covers anti-hemorrhagic medicine. Phosphorus, it also tubercular diathesis. Tuberculinum, tubercular diathesis. All three are complementary to each other. It prevents coagulation. It prevents symptomatologically. সুতরাং আমরা যদি দেখি, the best preventive at this stage is this anti-miasmatic complementary trio: arsenic album, phosphorus, and tuberculinum. So it is my earnest request to all of you, try this protocol, and if you have any observation also report to me. এবং শুধু তাই নয়, আমাদের বলে রাখা ভালো, খুব আনফরচুনেট যে ভারতবর্ষের মধ্য জায়গায় আমরা কোভিড-19 ট্রিটমেন্ট কিংবা প্রিভেনশনের গভর্নমেন্ট সাপোর্ট খুব বেশি পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমরা I, Dr. Nair, also moved to Supreme Court, and Supreme Court referred the case to the High Court. Within 1 or 2 days, we're going to High Court for our demand that homeopathy should be included for both curative and preventive management of COVID-19, because we have ample scope, but they are not giving our scope to prove our potentiality of homeopathy. We are writing to all corners, from Prime Minister to the Chief Minister of different states, but we failed. And that's why we have already moved to Supreme Court, followed by High Court. We are going to the High Court shortly within next. I'm preparing the petition, and hopefully all of us, all homeopathic physicians, not only in India, but also in the world, all are trying to prove our potentiality by homeopathy to fulfill the dream of Hahnemann, that to serve the human. Thank you all.